আমার আঙ্কেল কাকির সাথে পারত না। কাকি আমাকে ইশারা দিয়ে তার ঘরের মধ্যে ডাকতে থাকত। তার ঘরে যেতে আমার খুব ভয় করত। কিন্তু এক রাতে কাকি আমার রুমে এসে খাটে শুয়ে পড়লেন। অন্ধকারে আমি তাকে আমার বউ ভেবে সারারাত তার সাথে। আমার কাকি খুবই সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল আমার কাকি। আমার কাকিকে খুব সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল, যাকে দেখে প্রথম প্রথম আমার খুব লজ্জা করত। লজ্জায় তার সঙ্গে কোনো কথাও বলতাম না। আমি তার সামনে মাথা নিচু করে নিজের পড়াশোনা করতে থাকতাম। কাকির সাথে বেশি কথা বলতাম না। কাকিমাও আমার থেকে দূরে দূরে থাকত। কিন্তু জানি না কি এমন হয়েছে যে এক রাতে কাকি আমাকে নিজের ঘরে ডেকে নিল আর বলতে লাগলো, আজকে আমার শরীর ঠিক মনে হচ্ছে না। যদি তুমি আজকে রাতে এখানে ঘুমাতে চাও তাহলে ঘুমাতে পারো। রাতে যখন আমি কাকির ঘরে ঘুমালাম, তখন লাইট বন্ধ করার সাথে সাথেই কাকি আমার সাথে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শিবু। আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরেছিলাম, কিন্তু আমাদের এলাকায় কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জিৎ আমাকে বলল যে কলকাতায় ওর এক কাকা থাকে, সেখানে গেলে তোকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবে। আমি খুব বেশি পড়াশোনা জানতাম না। আমি কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলাম। আমার একটা কাজের খুব দরকার ছিল। তাই বাধ্য হয়ে আমি আমার বন্ধু জিতের কাকার বাড়িতে গেলাম। ওর কাকা আমাকে নিজের বাড়িতে একটা কাজ দিয়ে দিল। যখন আমি সেই বাড়িতে গেলাম তখন আমার মালিক মানে আমার বন্ধুর কাকা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনিও আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। শুধু আমাকে একটা কাগজ দিয়ে বললেন, এই অ্যাড্রেসে চলে যাও। যে অ্যাড্রেসটা আঙ্কেল আমাকে দিয়েছিলেন, সেটা কোনো এক ডাক্তারের ছিল। আঙ্কেল বলতে লাগলেন যে এই ডাক্তার আমার বন্ধু, সেখানে গেলে সে তোমার কিছু টেস্ট করবে। যদি সেই টেস্টের রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তোমাকে এই কাজ দিয়ে দেব, না হলে নয়। আঙ্কেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমার কী ধরনের টেস্ট করাতে চাইছেন। আমি খুব টেনশনে ছিলাম যে এটা এমন কি কাজ যে টেস্টের রিপোর্ট ঠিক হলেই পাবো, না হলে না। যদিও আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু আমি কি আর করব, এই সময় আমার একটা কাজের খুব দরকার ছিল। তাই আমি মালিক মানে আঙ্কেলের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। ডাক্তার আমার অনেক রকম টেস্ট করল, আর কিছু সময় পরে রিপোর্ট এল। তিনি আমাকে সেই রিপোর্ট দিয়ে দিলেন। আমি বাড়িতে এসে সেই রিপোর্ট আঙ্কেলকে দেখালাম। রিপোর্ট দেখে তিনি বললেন, খুব ভালো, তোমার শরীর স্বাস্থ্য ভালো দেখতেও। তুমি খুব ভালো, রিপোর্টও তোমার ঠিক আছে। তাই এই কাজটা তোমাকে দিচ্ছি। তুমি কাল থেকেই কাজে চলে এসো। আমার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় মানুষ এত সহজে আমাকে চাকরিতে রেখে দিলেন। সেটা শুধু একটা রিপোর্ট দেখেই আসার পর থেকেই বারবার এই সমস্ত চিন্তাতেই হারিয়ে যেতাম যে না জানি ডাক্তারের রিপোর্টে কি লেখা ছিল। রিপোর্ট ইংলিশে লেখা ছিল, আর আমার মতো টেনেটুনে মাধ্যমিক পাশ মানুষের জন্য এই জিনিস বোঝা সহজ ছিল না। পরে এসে যখন এই কথা আমি আমার বুকে বললাম, তখন সে বলতে লাগল, তুমি শুধু শুধু এত কিছু ভাবছ, এটা বড়লোকদের একটা নিয়ম বলতে পারো। এই সমস্ত বড়লোকেরা খুব সন্দেহপ্রবণ হয়। এরা আমাদের মতো গরিব লোকদেরকে কাজে রাখার আগে টেস্ট করিয়ে নিতে চায় যে আমাদের মধ্যে কোনো বড় অসুখ নেই তো। তাদের মনে ভয় থাকে চাকরদের এই সমস্ত অসুখ যাতে তাদের না হয়ে যায়। আমার বউয়ের কথা ঠিকই ছিল। এই কারণে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার কাজের প্রয়োজন ছিল, যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। পরের দিন থেকেই আমি কাজে চলে গেলাম। কাকি খুবই সুন্দরী ছিলেন। আমি যখন প্রথমবার তাকে দেখলাম তখন আমি মনে মনে ভাবলাম, আমার বউ যদি এরকম হতো। কিন্তু আমি একজন সাধারণ চাকর, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই অবস্থায় কাকি আমাকে নিয়ে বাজারে যেত, কেননা আজকাল বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। জানি না কি দোষ আঙ্কেলের মধ্যে ছিল, নাকি কাকির মধ্যে ছিল, তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হতো না। তারা দুজনেই খুব সুন্দরভাবে থাকতেন। একদিন আঙ্কেলের পুরনো চাকর বাড়িতে এল। সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করে বলতে লাগল, তুমি টেস্টে সফল হয়ে গেছ। আমি বললাম হ্যাঁ। তখন সে বলতে লাগল, মনে রেখো, এই মালিক মানে যাকে আমি আগেই বলতাম,
তিনি খুব তাড়াতাড়ি চাকর বদলিয়ে নেন। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর ভাবতে লাগলাম যে এত তাড়াতাড়ি চাকর বদলানোর পিছনে কি কারণ থাকতে পারে। পুরনো চাকর আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি বারবার এটাই চিন্তা করে যাচ্ছিলাম যে যদি আমার মালিক চাকরি থেকে বের করে দেন তাহলে আমার কি হবে। অনেক কষ্টে তো আমি এই কাজটা পেয়েছি। এখন যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে কি হবে। এই কারণেই আমি আঙ্কেল আর কাকিকে সমস্ত দিক থেকে খুশি রাখার চেষ্টা করতাম, যাতে তারা আমার উপর বিরক্ত না হয়। এটাই হল কাকি আমার উপরে খুব সন্তুষ্ট ছিলেন। একদিন তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন আর বললেন, তুমি যুবক মানুষ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখো। আমার এই রকম চাকর পছন্দ যারা মালিকের মতোই সেজেগুজে থাকবে। এটা বলেই তিনি আমাকে ৫,০০০ টাকা দিলেন। আর বললেন, এটা বেতনের বাইরে টাকা। এটা তুমি শুধু নিজের উপরে খরচা করবে। কাকির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার বউকে কিছুই না বলে পরের দিন একটা সেলুনে চলে গেলাম। আর নিজেকে অনেকটা সাজিয়ে গুছিয়ে নিলাম। সাথে আমি অনেক জিনিসপত্র নিলাম। নতুন কিছু ড্রেস নিলাম। পরের দিন যখন আমি আনতে ঘরে গেলাম, তখন কাকিকে দেখে হতবাক হয়ে গেল। সে আমাকে বলল, আজকে তোমাকে খুব ভাল লাগছে, সবসময় এরকমই থাকবে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। এই কারণে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার বিয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু আমার বউ তো কাকিকের মতো সুন্দরী ছিল। আর না তো তার মতো ফ্যাশন করতে পারত। এই কারণে আমিও নিজের সাজসজ্জা নিয়ে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। যে কোনো বড় যদি তার স্বামীর জন্য সাজে তাহলে সেটা স্বামীর ভাল লাগে। কিন্তু আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপারই ছিল না। বিয়ের ২য় বছরেই আমাদের একটা ছেলে হয়েছিল। কিন্তু জন্মের ৪ থেকে ৫ মাস পরেই ওর নিউমোনিয়া হয়ে যায়। আর ও আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তখন থেকেই আমার বউ দুঃখে সবসময় কান্না করতে থাকত। কিন্তু আমি পুরুষ মানুষ, আমারও কিছু ইচ্ছা আছে। আমি চাইতাম আমাদের আরও একটা বাচ্চা হোক। কিন্তু আমার বউ এমন ভয় পেয়েছিল যে বাচ্চার নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করতে থাকত। ওর মনে হতো যে আমাদের সমস্ত বাচ্চাই এরকম ৩-৪ মাস পরেই মরে যাবে। আমার থেকে সবসময় দূরে দূরে থাকত। তাই নিজের কাকিকে দেখে আমার উদ্দেশ্য অন্যরকম হতে শুরু করেছিল। কাকিকে মাঝে মধ্যে আমার সাথে এমন কথা বলত, যাতে মনে হতো যে হয়তো কাকিকে আঙ্কেলকে খুব ভালোবাসে। পুরনো চাকর ও বলেছিল যে তাদের বিয়ে ১২ বছর হয়ে গেছে, যদিও তাদের কোনো সন্তান নেই। কিন্তু তারা দুজনে সবসময় হাসি খুশি থাকে। আঙ্কেল নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকত। আর এদিকে কাকি নিজের ফ্যাশন আর পার্টিতে সবসময় ব্যস্ত থাকত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে কাকি আমাকে দেখলেই কিছুটা খুশি হয়ে যেত। হয়তো তারা আমাকে ভালো লাগতে শুরু করেছে। আমিও কাকির সাথে প্রেমের স্বপ্ন দেখতে লাগলাম। সিনেমা বা নাটকে যে রকম সুন্দর কাকির সাথে তার নিজের গরিব চাকরের প্রেম হয়ে যায়, ঠিক তেমন আমিও নিজের মনের ভেতরে কাকিকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম। কাকিকে কে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি দিন-রাত শুধু এই স্বপ্নই দেখতে থাকতাম। এই সবই ভাবতে থাকতাম যে কাকিকে আমার কাছে আসবে। আর আমাকে বলবে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবেই দিন চলতে লাগল। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন আমি পাশ ফিরলাম ঘুমের মধ্যে, আমি এরকম মনে হলো যে আমার বিছানায় আমার সাথে আমার বউ নয় বরং কাকি শুয়ে আছে। আমার বউ তো ছেলের দুঃখে নিজেকে কঙ্কালসার বানিয়ে নিয়েছিল। কিন্তু কাকিমা আমার মতো গরিব চাকরের রুমে কিভাবে থাকতে পারে? এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই আমি সেটাকে আমার নিজের স্বপ্ন ভেবে লজ্জিত হলাম। কিন্তু যাই হোক না কেন, আজকাল কাকি আমাকে দেখেই হালকা হেসে দিত। সে বারবার আমাকে তার ঘরে কোনো না কোনো কাজের জন্য ডেকে নিত। আর আমাকে নিজের সামনে থেকে সরতেই দিত না। কাকি আমাকে দেখে বিনা কারণে হাসতে থাকত। জানি না এই হাসির কারণ কি, কিন্তু আমি কাকির কাছে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন। এই কারণে আমি চুপচাপ থাকতাম। কাকিকে আমাকে যে জন্য ঘরের মধ্যে কোনো কাজকর্ম থাকত, আমি সেটা তাড়াতাড়ি করে দিতাম, যাতে কাকি কোনো অভিযোগ করার সুযোগ না পায়। কাকিকে খুশি হয়ে আঙ্কেলের কাছে আমার প্রশংসা করে, যাতে আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে না দেয়। আমি পুরো সততার সাথে নিজের কাজকর্ম করতাম। এরপর একদিন হঠাৎ কাকির শরীর খারাপ হয়ে গেল। তিনি অসুস্থতায় পড়ে গেলেন। আমি কাকিকে হাসপাতালে নিয়ে গেলাম। আর আঙ্কেলকে ফোন করে এই খবর জানিয়ে দিলাম।
আঙ্কেল কয়েক ঘন্টা পরেই হাসপাতালে চলে এলেন। এর কিছু সময় পরেই আঙ্কেল আর কাকিকে যখন হাসপাতাল থেকে বাইরে বের হল, তখন তাদেরকে খুব খুশি দেখাচ্ছিল। পরের দিন আমাকে বলল যে আমি মা হতে চলেছি। ওই দিনই আঙ্কেল আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো, আর সবাইকে কিছু কিছু টাকাও দিল। এসব দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমার এই খুশি খুব বেশি দিন স্থায়ী হল না। এদিনের পর থেকে আমার দিকে চোখ উঠিয়ে দেখত না। আমি যখনই তার সামনে দিয়ে যেতাম, তখনই কাকিকে নিজের মাথা নিচু করে নিত। না জানি তিনি কি করেছেন। তার বেশিরভাগ কাজকর্ম চাকরানি করে দিত। এখন কাকি বাইরে যাওয়াও কম করে দিয়েছে। এই কারণে কাকির সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। কিছুদিন তো আমার মন খুব খারাপ ছিল। আমার কাকিকে দেখার অভ্যেস হয়ে গেছিল। জানি না কখন থেকে আমি কাকির ব্যাপারে এত ভাবতে শুরু করেছিলাম। হয়তো কাকির প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছিল। কিন্তু সাধারণ চাকর ছিলাম, আমাকে চাকরি করতে হবে। এই কারণে আমি বাড়ির কাজকর্মের উপরে খুব মন দিতে শুরু করলাম। এভাবেই কাটতে লাগল। আর তারপরে সেই দিন এসে গেল, যখন কাকি এক বাচ্চার মা হল। কিন্তু আঙ্কেল এখন আগের মতো খুশি থাকত না। সে সবসময় টেনশনে থাকতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আঙ্কেলের মধ্যে নিজের প্রথম সন্তানের খুশি কেন ছিল না। যখন আমি প্রথমবার বাবা হয়েছিলাম তখন আমি যেন হাওয়াতে উঠেছিলাম। কিন্তু আঙ্কেল খুব অস্বস্তিতে ছিল, যেন বাচ্চা নয়, তার বাড়িতে কোনো আতঙ্ক আসতে চলেছে। এক রাতে আঙ্কেল আমাকে নিজের ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, এই পুঁটলিটা নিজের কাছে রাখ। আর আমার বউ যে বাচ্চার জন্ম দিয়েছে তুমি সেই বাচ্চার জায়গায় এই পুঁটলিটা রাখবে। আর চুপচাপ ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এরপরে দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আঙ্কেলকে কখনো কোনো প্রশ্ন করিনি। এই কারণে আমি আজকেও এটা জিজ্ঞেস করলাম না যে আপনি যে সন্তানের আশায় পুরো 12 বছর অপেক্ষা করেছেন, তাকে মারতে চাইছেন কেন? যাই হোক, আমি তার হুকুমের উপরে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমি বারবার এই কথাটাই ভাবতে থাকলাম যে আঙ্কেল নিজের বাচ্চাকে কেন মারতে চাইছে। আমার হৃদয় এটা কোনো মতেই মানতে চাইছিল না যে আমি কোনো নিষ্পাপ বাচ্চার জীবন শেষ করে দিব। আমি খুব অস্বস্তিতে থাকলাম যে রাতে এটা আমি কিভাবে করব। রাতের বেলা কাকি তার নিজের বাচ্চার পাশে নিয়ে বিছানাতেই ঘুমিয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার ঘরে গেলাম। আমি চোখ বন্ধ করেছিল, আমি তাকে খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম। কাকি এখনো খুব সুন্দরী লাগছিল। তার সুন্দর চেহারা দেখে আমার মন চাইছিল, কেননা যদি আমি এই বাচ্চা নদীতে না ফেলে দেই, তাহলে সে আমাকে আমার চাকরি থেকে বের করে দেবে। আমি চুপচাপ আঙ্কেলের দেয়া সেই পুঁটলিটা সেখানে রেখে বাচ্চাটাকে উঠিয়ে দিলাম। কিন্তু জানি না কিভাবে যেন কাকি জেগে উঠল। সে আমাকে দেখে হেসে দিল। কাকি সেরকম ভাবেই হেসে দিল যে এই রকম সে আগে আমাকে দেখে হাসত। আমি বাচ্চাকে মধ্যে লুকিয়ে নিলাম। কাকি বাচ্চাকে আমার হাতে দেখে নিয়েছিল। তাই তো সে বলতে লাগল, তুমি কি একে মারতে চাইছ? আমি চুপচাপ হয়ে গেলাম। কাকি আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি কি এইসব কিছু তোমার আঙ্কেলের কথায় করছ? তাই তো আমি হাতে নিজের মাথা নাড়িয়ে দিল। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগল, এই লোকটা খুবই নির্দয় মানুষ। আমি তোমার বিছানাতে এর কথাতে গিয়েছিলাম, কিন্তু এখন এই লোকটাই নিজের কথা থেকে পিছিয়ে গিয়েছে। এখন এই বাচ্চা চাই না। কাকির মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বললাম, আমার ঘরে আর আপনি আমার হতভম্ব ভাব দেখে। কাকি বলতে লাগল, তোমার আঙ্কেল এই বাচ্চাকে এই কারণে মারতে চাই যে সে এই বাচ্চার বাবা না। কিন্তু তুমি কেন মারতে চাইছ? তুমি তো এই বাচ্চার বাবা। এই কথা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। আমি একজন সাধারণ চাকর, আমি বাচ্চার বাবা কিভাবে হতে পারি? আমি আজকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নিজের বাচ্চাকে বাঁচাতে চান, এই কারণে আপনি আমাকে এই বাচ্চার বাপ বানিয়ে দিচ্ছেন, যাতে আমি একে জীবিত ছেড়ে দিই। আমি একজন সাধারণ চাকর। আমি তো কখনো আপনাকে সাথে কিছু। আমার এই কথা শুনে কাকি হাসতে লাগল। এরপরে কাকি বলল, এই বাচ্চাকে নদীতে ফেলে না। কেননা এই বাচ্চার বাবা তোমার আঙ্কেল না, বরং তুমি। কেননা তুমি আমাকে। আমি কয়েক রাত তোমার বউ হয়ে তোমার বাড়িতে তোমার ঘরে ছিলাম। এটা শুনে আমি চমকে উঠেছিলাম যে এটা কি ধরনের ফাইজলামি। এরপরে আবার আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেগুলো আমার স্বপ্ন ছিল না?
যখন আমার এরকম মনে হতো যে আমার সাথে আমার বউ নয় বরং কাকি ছিল, আমি বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। আমার কাছে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তাই ছিল না। কিন্তু আমি হতবাক ছিলাম যে এত সুন্দরী মালকিন যাকে আমি কাকি বলতাম, সে আমার সাথে এসব কেন করছিল। এই কথাটাই যখন আমি কাকির কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগলো আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমার জন্ম গরিব পরিবারে হয়েছিল অভাবের তাড়নায়। আমার বাবা আমাদের সবাইকে নিয়ে শহরে কাজ করতে এসেছিল। এখানে আমার দেখা তোমার আঙ্কেলের সাথে হয়েছিল। আমার ছোটবেলা থেকেই বড়লোক হওয়ার খুব স্বপ্ন ছিল। যখন তোমার আঙ্কেল আমাদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠাল, তখন আমি তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিয়েছিলাম, কেননা আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইতাম। আর আমার বাবা মা বড়লোক ছেলেদিকে হ্যাঁ বলে দিল। এরপরে তোমার আঙ্কেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। তোমার আঙ্কলকে বিয়ে করার পরে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। কিন্তু বিয়ের কিছু সময় পরেই আমি জানতে পারলাম যে তোমার আঙ্কেলের মধ্যে মা হওয়ার দেওয়ার ক্ষমতা নেই। সে আমার বলার পরে অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এর এত সম্পত্তি থাকার পরেও একেই খুশি দিতে পারিনি। কিন্তু আমি মা হতে পারতাম। এই কারণে তোমার আঙ্কেল একটা প্ল্যান বানালো যে কোনো উপায়ে নিজের সম্পত্তির উত্তরাধিকার চাইত। এই কারণে এই সমস্ত কিছু করার জন্য তৈরি ছিল। তারপরে নিজের চাকরদেরকে নিজের উদ্দেশ্যে টার্গেট বানিয়ে নিল। এই কারণেই সে সবসময় চাকর রাখার আগে তাদের টেস্ট করাত, যাতে সে আগেই জানতে পারে যে সে জন্ম দেওয়ার যোগ্য কিনা। যদি সেই চাকর যোগ্য প্রমাণিত হতো, তাহলে সেই চাকরের সাথে নিজের স্ত্রীকে। কাকির কথা শুনে চমকে উঠলাম, কিন্তু আমি চুপ রইলাম। কাকি আমাকে আরও বলতে লাগল এই উদ্দেশ্য সফল করার জন্য তোমার আঙ্কেল অনেক চাকর রেখেছিল, কিন্তু কাউকেই আমার পছন্দ হয়নি যাকে আমি আমার ভালোবাসার যোগ্য মনে করতাম। এই কারণে তোমার আঙ্কেল অনেক চাকর বদলাল। এরপরেই গিয়ে আমার তোমাকে পছন্দ হয়। তুমি সেই মানুষ। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই তোমরা শুধু আমার গল্প শোন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আর ভিডিওতে লাইক করো না। তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই না। তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে গল্প তৈরি করার জন্য। আমি তোমাদের আজ এমন একটি গল্প শোনাবে যা শোনেল তোমাদের মাথাটা গরম হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করি। আমি তখন মাত্র ক্লাস 9-এ পড়তাম। সেই সময় গরম শুরু হয়ে গিয়েছিল, তাই স্কুল থেকে ছুটি মিলেছিল। প্রতিদিনের মতো আজও সারা বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে পুরো শরীর যেন দুর্বল হয়ে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছিলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই মাথায় মালিশ করছিলাম। আমার এক আওয়াজ শুনে আমার ভাই সুজন ঘরে এলো। বল, কি হয়েছে দিদি, শরীর খারাপ নাকি? আমি বললাম, কি ভাইমা আমার উপর সব কাজ চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজে ছুটির কারণে পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। ঘরের কাজের লোকও ছুটিতে, আমার পক্ষে এই বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, সবিতা দিদি, চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য তাজা ফ্রেশ জুস নিয়ে আসছি। সেটা খেলে নিশ্চয়ই শান্তি পাবে। সুজনের কথা শুনে আমি হাসলাম এবং বললাম, শুধু তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি একটু ঘুমাবো। সে ফিরে এলে আমার তার প্রতি অনেক ভালোবাসা এলো। দুনিয়ায় খুব কমই এমন ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম এবং তার আনা ঠান্ডা জুস খেতে লাগলাম। জুস খাওয়ার পর গ্লাসটি এক পাশে রেখে শুয়ে পড়লাম। সুজন বলল, চলো আমি তোমার মাথা মালিশ করে দিই, এতে তোমার ব্যথা কমে যাবে। তুমি ঘুমাও। সে আমার মাথার কাছে মাথায় মালিশ করে দিচ্ছিল। তখন আমার ব্যথাও কমতে শুরু করল। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং গভীর নিদ্রায় চলে গেলাম, বুঝতেই পারিনি কতক্ষণ ঘুমিয়েছিলাম। আমার চোখ মায়ের আওয়াজে খুল। আমি হঠাৎ করে চোখ মেলে দেখি আমার মাথা ভারী হয়ে আছে। ঘড়িতে সময় দেখলাম রাত 10টা বাজে। অবাক হয়ে গেলাম। খুবই অদ্ভুত লাগল যে বাবা অফিস থেকে ফিরে এসেছেন। হয়তো ক্লান্তির কারণে সময়ের হিসাব করতে পারিনি। আমি উঠে দুপা হেঁটে যেতেই মাথা ঘুরে গেল।
চোখের সামনে অন্ধকার নেমে এল। যদি দেওয়ালে হাত না রাখতাম তবে নিশ্চিতভাবেই পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আমারই অপেক্ষা করছে। আমি গিয়ে আরামে চেয়ারে বসে পড়লাম। সুজন আমাকে দেখে প্লেটে খাবার দিতে লাগল এবং তারপর মাকে বলল, মা, দিদির উপর কাজের চাপ একটু কম দাও। যদি কাজের লোক না আসে তবে তার জায়গায় আর কাউকে রাখো। সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। দেখো, তার রং ফ্যাকাশে হয়ে গেছে। আমার সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম। আমার মা এবং বাবা দুজনেই জব করতেন, কারণ শুধু বাবার চাকরির উপর নির্ভর করে বাড়ি চালানোও কঠিন ছিল। তারপর আমাদের পড়াশোনার খরচও কিছু কম ছিল না। তাই আমার মা ও সেই একই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা কাজ করতেন। আমি আর সুজন কলেজে যেতাম, কিন্তু এখন গরমের ছুটির জন্য আমাদের বাড়িতে থাকতে হচ্ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে গত কিছুদিন ধরে সুজন আমার সাথে কিছু বেশি খেয়াল করছে। যখন থেকে আমার ছুটি শুরু হয়েছে সে আমার খুব যত্ন নিতে শুরু করেছে। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম, সে এসে আমায় সাহায্য করত। আমি যদি ক্লান্ত হয়ে যেতাম সে আমার মাথায় টিপে দিত। আমি তাকে না করতাম, কিন্তু সে বলতো, না, তুমি ক্লান্ত হয়ে গেছ, এত কাজ করো, আমার অধিকার আছে যে আমি তোমাকে স্বস্তি দিই। আমিও চুপচাপ শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার হুঁশ উড়ে গেল। সুজন কি কখনো এমন কিছু করতে পারে? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরে এসেছে। আস্তে আস্তে হেঁটে আমার বিছানার কাছাকাছি এসেছে। যদিও আমি ঘুমাচ্ছিলাম, তবে আমার মন সজাগ ছিল। আমি চমকে চোখ খুলে দিলাম। ঘর অন্ধকারে ডুবেছিল। উঠে দেখলাম ভেতরে কেউ নেই, শুধু ঘরের দরজাটা একটু খোলা ছিল। আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই। তবে কিভাবে খুলে গেল? আমি ঘুমে ভরা চোখে উঠে দরজাটা লক করতে গেলাম। দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ হতে না হতেই আবারও মনে হলো কেউ যেন বিছানায় আমার পাশে বসছে। মনে হলো কেউ আমার দিকে আসছে। কিন্তু যখন ফিরে দেখলাম কেউ ছিল না, আমি ঘাবড়ে যেতে শুরু করলাম। আমি উঠে ঘরের লাইট অন করে দিলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আজকের আগে এমন কিছু কখনো ঘটেনি যা এখন ঘটছে। আমার পিপাসা লেগেছিল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। ঠিক সেই সময় সুজনও তার ঘর থেকে বের হলো। আমাকে দেখে এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার দিদি, তুমি এখনো জেগে আছো? আমি উত্তর দিলাম, কিছু না, শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে। পানি খেয়ে আমি আবার ঘরে এলাম এবং সেও আমার পেছন পেছন এলো। সে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই। যদি ভয় লাগে তাহলে আমি তোমার পাশে শুয়ে যাই। আমি তাকে না করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই, তুমি তোমার ঘরে ঘুমাও। কিন্তু সে জিদ করল, আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারব না। তোমার শরীর খারাপ হতে পারে, আমি তোমার কষ্ট দেখতে পারি না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে শুয়ে থাকি। শেষমেশ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সে বালিশ নিয়ে সোফায় রাখল এবং সেখানে শুয়ে পড়ল। সেদিন রাতে আমার মনে হলো যেন কেউ আমার পাশে বসে দীর্ঘক্ষণ আমাকে দেখছে। আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল ছিল। সবকিছু যেন একটি স্বপ্নের মতো লাগছিল। পরের দিন সকালে যখন আমি উঠলাম, আমার মেজাজ খুব অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে লক্ষ্য করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার জামা এলোমেলো ছিল। আমি বিস্মিত হলাম, কারণ এর আগে আমি কখনো এভাবে আরামে ঘুমাইনি। আজ সে খুব খুশি মনে হচ্ছিল। জানি না কী কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তো প্রতিদিনই এত খুশি থাকি যারা আপনাদের মতো বোন থাকে। সে কেন খুশি হবে না? বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম তখন সুজন আমার কাছে এল। বলল, ও দিদি, আমি তোমার মাথায় মালিশ করে দিই। তার আচরণগুলো অদ্ভুত লাগছিল। আমি বললাম, এটা তোমার কাজ নয়। যাও, তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে এসো, আমার মালিশের দরকার নেই। আজ আমার মাথা ব্যথা নেই। কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজেই আমাকে বলল, দিদি, তোমার কোনো কথা আমি শুনব না। তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট লাগে, তাই আমি তোমার মাথায় মালিশ করে দিই, যাতে তুমি ঘুমাতে পারো। আপনি এত নাটক করবেন না। ভাগ্যবানরা এমন ভাই পায়।
আমার মতো ভাই তুমি পেলে দিদি। আমি তোমার মাথায় মালিশ করে দিলে তখন তোমার কি সমস্যা হতে পারে? আসুন আমি তোমার মাথার মালিশ করে দিই। এতে তোমার অনেক শান্তি লাগবে। সে আমাকে তুলে ঘরে নিয়ে গেল। আমি বিছানায় বালিশে শুয়ে পড়লাম। সুজন আমার যে 4 বছরের ছোট ছিল কিন্তু সে আমাকে নাম ধরে ডাকত, বলতো, তুমি এত সুন্দর যে তোমাকে দেখে মনে হয় তুমি সবসময় এভাবেই হাসতে থাকো এবং আমি তোমার যত্ন নিতে থাকি। সে যখন আমার মাথায় ম্যাসাজ করছিল, তার হাতে যেন জাদু ছিল। আমি কিছুক্ষণের মধ্যে ব্যথামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার ঘুম ভাঙল, আমার পুরো শরীর ব্যথায় ভাঙছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ের উপর অনেক বেশি ওজন রাখা হয়েছে। পুরো শরীর ব্যথা করছিল। ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম। যখন নিজের দিকে নজর দিলাম, দেখলাম আমি পুরোপুরি ভিজে গেছি। যেন কেউ আমাকে স্নান করিয়ে দিয়েছে, কাপড় ভিজে গেছে। পাখা বন্ধ ছিল এবং গরম ছিল। এসব কি হচ্ছিল? আমি খুব কষ্টে উঠে দাঁড়ালাম, মাথা ঘুরছিল, হাঁটাও কঠিন মনে হচ্ছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছিল। অনেক কষ্টে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিজের অবস্থার দিকে নজর দিলে মনে হলো আমি ঘুমাইনি। আমার শরীরের ক্লান্তি আরও বাড়ছিল। যখন আমি ঘর থেকে বাইরে এলাম তখন ফিসফিস করার আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ কারো সাথে কথা বলছে বাড়িতে, আমি আর সে ছাড়া আর কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে রান্নাঘরে পানি পান করতে গেলাম, কিন্তু তখন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলাম। যখন সে বৈঠকখানা থেকে বের হল, তার হাতে অনেক টাকা ছিল। যা দেখে সে হাসছিল, আমার কপালে ভাঁজ পড়ল। পরের মুহূর্তেই তার দৃষ্টি আমার উপর পড়ল। আমাকে দেখে বলল, দিদি তুমি উঠে গেলে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। সে তাড়াহুড়ো করে টাকা প্যান্টের পকেটে ঢোকাচ্ছিল, কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো সামনে এনে বললাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে দৃষ্টি নামিয়ে বলল, আপনি দয়া করে বাবাকে বলবেন না। আমি অবাক হয়ে গেলাম যে সে এই টাকা বাবাকে কেন দেয়নি। আমি কঠোরভাবে জিজ্ঞাসা করলাম। সে ভয়ে বলল, এই টাকা তো বাবার এক বন্ধুর। বহু বছর আগে ঋণ হিসাবে ফিরিয়েছে। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে মোবাইল কিন, কিন্তু সেই টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ তুমি ভালো করেছ। ঘরের অবস্থা দেখো কতটা খারাপ। আমাদের বাবা মা দুজনেই চাকরি করছেন, আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ। সে লজ্জিত ছিল। রাতে সুজন সেই টাকাগুলো বাবাকে দিয়ে দিয়েছিল। সেই রাতে সে আমার সাথে কোনো কথা বলেনি এবং তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। পরদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, যখন সুজন তার বন্ধুদের নিয়ে ঘরে ঢুকল। আমি যতটা অবাক হতাম ততটাই কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি ঘরে আনল। তখন আমি অন্য রুমে চলে গেলাম। যখন তারা সবাই হাসতে হাসতে ঢুকল, আমি তাড়াতাড়ি ওড়না করলাম এবং তারপর সুজনকে বোঝাতে লাগলাম, এটা কি ধরনের আচরণ? তুমি জানো বাবা মা এখন বাড়িতে নেই, তাও তুমি এদের নিয়ে এলে। সুজন বলল, এটা আমার ঘর, যখন তুমি আমার কথা ভাবেন না, আমি তোমার কথা কেন ভাবব? ভালো খাবার তৈরি করো। এরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে আমার প্রতি বেশ রেগে গিয়েছিল, কিন্তু এখন আমি কি করব? রান্না তো করতেই হবে। আমি তার বন্ধুদের জন্য রান্না করতে লাগলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। সুজনের আচরণ আমাকে অবাক করেছিল। ছোট্ট একটা ব্যাপারে সে এমন কিভাবে বদলে যেতে পারে। আমি খাবার টেবিলে সাজিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম তার বন্ধুরা বারবার আমাকে দেখে নিচ্ছিল। তারা সবাই সুজনের চেয়ে বয়সে বড় এবং অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি আমার ঘরে আটকে রইলাম যতক্ষণ না তারা চলে গেল। আমি সুজনের উপর চিৎকার করে বললাম, তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাড়িতে যেন না আসে। কিন্তু সে পরের মুহূর্তে আমায় বলল, এত রাগ কোথা থেকে আসে? তারা আসবে না, কিন্তু এই বিষয়ে মাকে কিছু বলবে না। কেমন ছেলে ছিল সে! কখনো ভালোবাসা প্রকাশ করত, আবার কখনো বিরক্ত হতো। যাই হোক, আমি মাথা নেড়ে নিজের ঘরে চলে গেলাম। সুজনের আচরণগুলো কিছুটা অদ্ভুত লাগতে শুরু করেছিল, কারণ সে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। সেদিনও যখন আমি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে গেলাম, হঠাৎ মনে হলো আমার পায়ের কাছে কেউ বসে আছে এবং আমার কাছে আসার চেষ্টা করছে। বলল, আমি তাকে এটা করতে বারণ করলাম, কিন্তু সে বলল, আমি যা করছি করতে দিন।
এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এতটা খেয়াল রাখে। মা বাবা তো কাজে থেকে বের হতেই পারে না। তাহলে তোমার সেবায়ত্ন কে করবে আমি ছাড়া? আমার কি কোনো দায়িত্ব নেই? যাই হোক, আমিও ক্লান্ত ছিলাম, চোখ বন্ধ করলাম এবং ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভীষণ ঘুরছিল। বিছানার চাদর একদম এলোমেলো হয়ে গিয়েছিল। বিছানায় একটি শার্ট এবং একটি পারফিউম পরে আছিল। এই জিনিসপত্র কার ছিল আমি কিছুই বলতে পারছিলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল কেউ আমাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছে। আমি পাশে ফিসফিস করে শুনছিলাম কিন্তু কে বলছিল তা চিনতে পারছিলাম না। আমি শুধু সুজনের গলা শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার ঘরে উপস্থিত এবং আমাকে জাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, তখন পুরো দৃশ্যটি আমার চোখের সামনে ভাসছিল। আমি প্রথমে বিছানার দিকে তাকালাম যেখানে শার্ট এবং পারফিউম পড়েছিল। কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজও আমার অবস্থা বেশ অদ্ভুত ছিল। আমি বাচ্চা ছিলাম না যে সব কিছু বুঝতে পারব না। বাড়িতে আমি এবং সুজন ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার ঘুমানোর পর এমন কি হতো যে আমার পুরো শরীর যেন পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে? এই শুধু নয়, আমার শরীর ব্যথায় ভেঙে পড়েছিল এবং একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রতিদিন সুজন আমার রুমে আসার চেষ্টা করছিল। কিন্তু আমি কোনো না কোনো অজুহাত বানিয়ে আমার ঘরে চলে যেতাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসছিল। শরীরও বেশ খারাপ ছিল। আমার অবস্থা দেখে মাও চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বললেন যে পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে বোঝা যায় আমার কি সমস্যা। সেদিন রাতে আমি বারবার জেগে উঠেছিলাম এবং ঠিকমত ঘুমাতে পারিনি। পরের দিন আমার বাবা মা সবসময় মতো তাদের কাজে চলে গিয়েছিলেন। হয়তো তারা আমার চিন্তাই করেননি। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। সেখানে ডাক্তারের রিপোর্ট যা দেখলাম তা হলো আমি নাকি মা হতে চলেছি। তাহলে এটা কিভাবে সম্ভব? সুজন তো আমার ভাই, কিন্তু তারপর আমার মনে পড়ল যে আমি তাকে সৎ ভাই হিসেবেই জানি। ব্যাপারটা এমন ছিল যে কারো কাছেই গোপন ছিল না যে সে আমার মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান এবং আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। এই ধরনের চিন্তাগুলো আমাকে ভুল ভাবতে বাধ্য করেছিল। বুঝতে পারছিলাম না কিভাবে বাবা মাকে এই কথা বলবো। সুজন আমার সৎ ভাই যখন আমার পাশে বসত তখন সে আমার সাথে অন্যরকম আচরণ করত। আজ বুঝতে পারছিলাম ডাক্তারের রিপোর্ট দেখে আমার সৎ ভাই আমাকে অজ্ঞান করে কি করেছিল। আজ আমার এই অবস্থার জন্য দায়ী আমার মা বাবা, কেন না? মা বাবা যদি বাড়িতে থাকতো তাহলে সুজন কখনো সাহস পেত না। তাই দর্শকদের বলবো, তোমরা তোমাদের মেয়েদের পর্দায় রাখবে। আর কখনো তোমরা নিজের মেয়েদের একা ঘরে রেখে কাজে চলে যাবে না। তাহলে আমার মতো অবস্থা তোমাদের সন্তানদের হতে পারে। মৌলভী সাহেব, আপনি জোর করবেন না। আপনি আমাকে এখান থেকে যেতে দিন। যদি আমাকে এখান থেকে যেতে না দিন, আপনার অবস্থা খুব খারাপ হবে। তাই বলছি, আপনি আমাকে এই ঘর থেকে বের হতে দেন। আমি তো আপনার ঘরে এসেছি আপনি এই ঘরের ভিতরে কি করেন তা দেখতে। কিন্তু আজ নিজের চোখে সব দেখতে পেলাম। আমি তো তখন মৌলভী সাহেবের উদ্দেশ্যটা জানার জন্য ঘরে ঢুকে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। মৌলভী সাহেব কিছুতেই সেই ঘর থেকে বের হতে দিচ্ছিল না। আমি তখন কেঁদে উঠলাম। তারপর মৌলভী সাহেব বলল, একদম কাঁদবি না, চুপ থাক। তারপর মৌলভী সাহেব আমার সাথে জোর করেই, বন্ধুরা তোমরা শুধুই আমার গল্পই শোনো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের নিকট বিনীত আবেদন, তোমরা আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কোন ধরনের গল্প চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবার আসল কাহিনী শুরু করি। আমার নাম সোহানা। আমি মৌলভী সাহেবের নির্দেশে সিপারা পড়া শুরু করেছিলাম। তখন মৌলভী সাহেব আস্তে আস্তে আমার দিকে আর চোখে তাকিয়ে থাকত। আমি একেবারে আতঙ্কিত হয়ে উঠলাম। মনে হচ্ছিল আমার নিঃশ্বাস আমার বুকে আটকে আছে। আমি মৌলভী সাহেবের দিকে তাকালাম এবং তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলেন। আমি একটু পিছিয়ে গিয়ে বসলাম। মৌলভী সাহেব তার সাদা দাড়িতে হাত বোলাতে লাগলেন। আমি আমার সিপারার দিকে তাকালাম এবং আমার পাঠের পুনরাবৃত্তি করলাম।
মৌলভী সাহেবের এরকম নজর দেখে আমার খুব বিরক্ত মনে হচ্ছিল। আমি আবার সব মেয়ের মধ্যে সম্ভবত আমি বড় ছিলাম। আমার বয়স মাত্র 12 বছর। এবং আমি প্রথম সিপারায় ছিলাম। আমার বাবার কাজ ছিল এরকম যে প্রতি 6 মাস অন্তর তাকে বদলি করা হতো। আমার স্কুল শিক্ষার সাথে সাথে আমার ধর্মীয় শিক্ষার ও ব্যাঘাত করছিল। আমরা এখন যে এলাকায় থাকি সেখানে মৌলভী সাহেব একটি মাদ্রাসা খুলেছিলেন। এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে থাকত। কিন্তু বেশিরভাগ ছেলেই থাকত। আমাদের বাড়ি এই মাদ্রাসার পাশেই ছিল। এবং আমার মা আমাকে সেখানে কালাম পাক পড়ার জন্য পাঠাতে লাগলেন। এর আগে মৌলভী সাহেব অনেক সভ্যতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু যখন থেকে আমি সেই ভয়ার্ত আতঙ্কিত হৃদয় বিদারক দৃশ্য দেখেছি, তারপর থেকে আমার সাথে মৌলভী সাহেবের অদ্ভুত ব্যবহার শুরু হয়ে যায়। কখনো পড়ানোর সময় আমার দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে সে আমাকে তার পাশে বসিয়ে আমার সাথে গল্প করতেন। আমি এই আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। শুধু তাই নয়, মৌলভী সাহেব আমাকে পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত। আমার মাকে সব বলা উচিত ছিল। আমার মতে আমরা এখন বয়সের যে সময় পার করছি, এই সময়ে মায়েদের তাদের সন্তান লালন পালনের দিকে এই বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু আমার মায়ের চিন্তাভাবনা খুব অদ্ভুত ছিল। মৌলভী সাহের এই ধরনের ব্যবহারে খুব সহজেই ঘাবড়ে যেতাম। আমি আমার মাকেও কিছু বলিনি। একদিন বিরক্ত হয়ে বাসায় গিয়ে বললাম, আমি মৌলভী সাহেবের কাছে পড়তে চাই না। সে যেন আমার জন্য একজন মহিলা টিচারের ব্যবস্থা করেন। কেননা কয়েকদিন আগে যা কিছু আমি ছাদে ঘুরতে দেখেছি, তাতে মৌলভী সাহেবকে দেখেই আমার হৃদয় শুকনো পাতার মতো কেঁপে উঠত। কিন্তু আমার কথা শুনে আমার মা আমার মুখে চড় মেরে আমার কান টেনে মৌলভী সাহেবের কাছে নিয়ে গেলেন এবং বলা শুরু করলেন, এই মেয়েটা আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে। একে তো এর মাথায় কিছুই দ্রুত ঢোকে না, তার উপরে এর তাণ্ডব বলছে কি মৌলভী সাহেবের কাছ থেকে পড়াশোনা করব না। মৌলভী সাহেব আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালে আমি চোখ নামিয়ে উঠে দাঁড়ালাম। আমার মা মৌলভী সাহেবের সামনে আমাকে লজ্জিত করেছিলেন। মৌলভী সাহেবের সাদা দাড়ি ছিল। তার বয়স 50 বা 55 হবে। এটা স্পষ্ট যে কেন আমার মা তাকে সন্দেহ করবে। তিনি বলতে লাগলেন, চিন্তামুক্ত থাকুন বোন, আমি অবাধ্য বাচ্চাদের আরও 2 ঘন্টা বসিয়ে রাখি এবং বিশেষ মনোযোগ দিয়ে পড়াই। মাত্র কয়েক মাসের মধ্যেই তীরের মতো ঠিক হয়ে যাবে। তার বিকট শব্দে আমার হৃদয় কেঁপে উঠল। তারপর মাকে আবার বলা শুরু করলেন, দেখুন বোন, আমি একটু কঠিন প্রকৃতির শিক্ষক। আর কেউ কখনো মার না খেয়ে পড়াশোনা করতে পারে না। কিন্তু মা বাবা যদি শিশুদের শরীরের চরের চিহ্ন দেখেন, তখন তারা মৌলবীদের ক্লাস নিতে চলে আসেন এবং আমাদের বলে কিভাবে আমার বাচ্চাকে মেরেছেন। আমার মা এই কথা শুনে মৌলভী সাহেবকে খোলা হুকুম দিয়ে দিলেন। তিনি বললেন, আমার মেয়েকে আপনি যা খুশি করুন, আমি কখনো কোনো অভিযোগ নিয়ে আসব না। এই বছরে আমার মেয়েকে কালাম পার্ক করিয়ে দিন। তিনি বলতে লাগলেন, বোন, আপনি নিশ্চিন্ত থাকুন। তুমি শুধু বললে এখন তোমার মেয়ে আমার নজরে থাকবে, আমি ওকে আমার কাছে বসিয়ে পড়াব। এই কথা শুনে আমার মা খুব খুশি হয়ে আমাকে সেখানে রেখে চলে গেলেন। আমি সামনে বসেছিলাম ভয়ে। মৌলভী সাহেব কড়া সুরে আমাকে বললেন, এখানে আমার কাছে এসে বসো। আমি এখনই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বাসায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করো। কথাটা শুনে আমার জন্য জীবন বেরিয়ে গেল। আমি মাথা নাড়লাম না। আমি বললাম, আমি এখানে বসে পড়তে পারব। আমি যা বললাম তার জন্য তিনি আমাকে এত বকাঝকা করেছিলেন যে আমি কাঁদতে লাগলাম আর ভয়ে ওনার কাছে গিয়ে বসলাম। সে আমার কাছে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভবিষ্যতে তুমি যদি বাড়িতে গিয়ে কিছু বলো, তুমি হয়তো জানো না আমি তোমার সাথে কি করতে পারি। তোমার মা আমাকে কিছু বলবে না, উল্টে তোমাকে মারবে। তুমি দেখলে তো আজ তোমার মা তোমার কথা না শুনে আমার কথা মেনে নিয়েছে। মৌলভী সাহেবের কথা সত্য ছিল। তারপর আবার আমি ছোট ছিলাম, তাই এই কথাটা মাথায় রেখেছিলাম যে মাকে কিছু বলবো না, না হলে মৌলভী সাহেব আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন। বিনিময়ে আমার মা ও আমাকে চড় মারবে সেদিন। এরপর মৌলভী সাহেবের দুষ্টুমি আরও বাড়তে থাকে। তার দুঃসাহসিকতা সীমা ছাড়িয়ে গিয়েছিল। যতক্ষণ আমি মৌলভী সাহেবের কাছে বসে থাকতাম, তার ব্যবহার সবসময় আমাকে কষ্ট দিত। তিনি আমার দিকে বিষাক্ত হাসি দিয়ে তাকাতেন। আমি বাসায় আসতাম আর সাথে সাথেই আমি আমার রুমে গিয়ে কাঁদতে লাগলাম।
কিন্তু আমি মাকে কিছু বলিনি। কারণ আমি জানতাম এইভাবে বলে কোনো লাভ নেই। কয়েকদিন আগে বারান্দায় যা দেখেছিলাম তা মনে করতে লাগলাম। সেই রাতে যা ঘটেছিল তা আমার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রীষ্মের রাতগুলো আমরা বারান্দায় ঘুমিয়ে কাটাতাম। প্রত্যেকের খাট ছাদে সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা হয়েছিল। এবং আমরা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ঘুমাতাম। বোন ভাইদের মধ্যে আমি ছিলাম সবার বড়। আমার অন্য দুই ভাই আমার থেকে অনেক ছোট ছিল। একজনের বয়স ছিল 4 বছর এবং অন্যটির বয়স ছিল 8 বছর। আমি রাতে আমার খাটে ঘুমাচ্ছিলাম। তখন শুনলাম ফুপিয়ে ফুপিয়ে কারো কান্নার আওয়াজ। সেই সময় কে হতে পারে? আমি উঠে পুরো ছাদের দিকে তাকালাম। কিন্তু সবাই অজান্তেই ঘুমিয়েছিল। উপরের ছাদ থেকেই শব্দটা শুনতে পাচ্ছিলাম। যেখানে মৌলবি সাহেবের মাদ্রাসা ছিল সেখানে ছাদে একটি মাত্র ঘর ছিল, যার জানালা খোলা ছিল। আর সেই ঘরে একটা মাঝারি আলো জ্বলছিল। কান্নার আওয়াজও আসছিল। সেদিন আমার খুব ভয় করছিল। এই সময় সেই ঘরে চাপা স্বরে কে কাঁদছিল। কারণ মাদ্রাসার আবাসিক কক্ষগুলো নিচে বেসমেন্টে তৈরি ছিল। ছাদে তো কেউ যেত না। আমি সন্দেহ করলাম যে সম্ভবত কোনো ভূত নেই তো। এই চিন্তা আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আমার মায়ের খাট ঠিক আমার পাশেই ছিল। আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। কিন্তু ওর কান্নার আওয়াজ আমার কানে আসতে থাকল। আমি শক্ত করে চোখ চেপে ধরলাম। আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। পরদিন যখন মাদ্রাসায় গেলাম, মৌলবি সাহেব বাদাম মিশ্রিত দুধ খাচ্ছিলেন। তিনি বললেন, সারারাত দিনই ওয়াজিফা করছেন। খুব দুর্বল লাগছে। প্রথমত, জান্নাতের ভূত প্রেতের বাচ্চারাও বড় কষ্ট দেয়। এই সময়ে অনেক নারী তাদের সন্তানদের না যার জন্য ছাড়তে আসেন। মৌলানার কথা শুনে একজন মহিলা যাকে খুব বিচলিত দেখাচ্ছিল বলতে লাগলেন, তাই তো মৌলবি সাহেব, আপনার ছাদে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। কথাটা শুনে আমিও স্তব্ধ হয়ে গেলাম। এর অর্থ এই যে আওয়াজটি কেবল আমার কাছে আসেনি। মৌলবি সাহেব বলতে লাগলেন, এটি জান্নাতের এক ভূতের বাচ্চা ছিল। আমি যখন ওয়াজিফা শুরু করি তখন সে আমাকে বিরক্ত করতে চলে এসেছিল। তখন আমি তাকে বেঁধে রাখি। তখন তার কান্না আমার সাথে সাথে আপনাদেরও বিরক্ত করতে শুরু করে। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে আফসোস হতো না। কিন্তু বদমাসটা যেতে যেতে পথে আমার এক শিষ্যকে মেরে গেছে। বেচারা আর জ্বরে পড়ে আছে। মৌলবি সাহেবের কথা শুনে সেখানে উপস্থিত মহিলারা আরও ভয় পেয়ে গেলেন। মৌলবি সাহেব বলতে লাগলেন, বন্ধুরা, চিন্তা করবেন না। আমি তাকে বুঝিয়ে দিয়েছি সে কারো ক্ষতি করবে না। তবে কেউ যদি রাতে কান্নাকাটি বা ফোঁপানো আওয়াজ শুনতে পায় বা সাহায্যের জন্য ডাকে, তবে সেদিকে মনোযোগ ও দিও না। অন্যথায় আমার শিষ্যের যা ঘটেছে আপনাদের সাথেও একই ঘটনা ঘটবে। কারণ সেও কান্নার আওয়াজ শুনে ঘরে ঢুকেছিল। এ কথা শুনে মহিলারা সবাই ভয় পেয়ে গেল। আমিও ভয় পেয়েছিলাম, কারণ আমি কান্নার শব্দ শুনেছিলাম। ওই মহিলা বেরিয়ে গেলেন। রাতে আবার সেই কান্নার আওয়াজ শুনতে লাগলাম। এবার আর চোখ খোলার সাহস পেলাম না। আমি চারকোল পর এ নিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু আমার চোখ যা দেখল তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। পরের দিন যখন মাদ্রাসায় গেলাম পড়াশোনার সময়, আমি সেই মেয়েটাকে দেখলাম। তার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। আমি তাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। মৌলবি সাহেব এই মেয়েটার দিকে অবিরাম তাকিয়েছিলেন। সে ভয় পেয়ে আমার পাশে বসে কালাম পাক মুখস্থ করতে লাগল। তার কণ্ঠস্বর ছিল যেন সে কাঁদছে। আমি তার বয়সের কারণে তার জন্য দুঃখিত হতে শুরু করেছি। তার বয়স 7 থেকে 8 বছরের বেশি ছিল না। এবং আমি তার সাথে যা ঘটতে দেখেছি তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি যখন তার মুখের দিকে তাকালাম তখনও তার মুখে আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছিল। সে পাড়া পড়ছিল আর বারবার চোখ মুছছিল। এরপর যখন তাকে দেখে হতবাক হয়ে যায়, কেউ তার বাহুতে কামড় দিয়েছে, তা দেখে আমি কাঁদতে শুরু করি। মৌলবি সাহেব কিছুক্ষণের জন্য উঠে বাইরে চলে গেলেন। কারণ এলাকার এক সাহেব তাকে অনেক দামি উপহার পাঠিয়েছিলেন। মৌলবি সাহেব বাইরে যেতেই আমি বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুমি ছাদে কি করছিলে? তুমি যখন জানো যে মৌলবি সাহেব ভূত প্রেতদের নিয়ন্ত্রণ করেন। আমার কথা শুনে মেয়েটির হুঁশ উড়ে গেল। কেউ আমার কথা শুনে নিয়েছে কি না তা দেখার জন্য সে ডানে বামে তাকাতে লাগল। তারপর নিচু স্বরে আমার সাথে কথা বলতে লাগল।
এই মৌলভী মিথ্যা কথা বলে ওই বুড়োর কোথাও কোনো জিন নেই। শুনে তো আমি অবাক হলাম। আমি বললাম, তাহলে তুমি ওখানে কি করছিলে? আর তোমার মুখে আর বাহুতে এই দাগগুলো কিভাবে এলো? আমার কথা শুনে প্রচণ্ড জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। বলল, আজ নিজেই দেখে নিও। এই বলেছে আমার কাছ থেকে উঠে চলে গেল। আমি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম। কারণ রাতে আমি তাকে ছাদের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখেছিলাম। এবং সেই সময়ে গুরুতরভাবে আহত ছিল। এবং খারাপভাবে কাঁদছিল। আমি প্রথমে ভেবেছিলাম সে বোধহয় জিন্নাতের সন্তান। কিন্তু তাকে মাদ্রাসায় দেখে বুঝলাম সে হয়তো জিন্নাতের বাচ্চাকে দেখতে গেছে। তাই জিন্নাত তাকে এই অবস্থায় ফেলেছে। কিন্তু এখন এই কথা শুনে ভাবছিলাম হয়তো অন্য কিছু ব্যাপার। আজ রাতে আমি ঘুমাইনি। আমি আমার খাটে শুয়েছিলাম। কিন্তু আমার চোখ আমার সামনের মাদ্রাসার ছাদে স্থির ছিল। কিছুক্ষণ পর আমার চোখ যা দেখল তা হলো একটি হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য। মৌলভী সাহেব তার সাথে 11 বছর বয়সী একটি শিশুকে নিয়ে বারান্দায় গিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে চুপ থাকতে ইঙ্গিত করছিলেন। শিশুটি কোনো শব্দ না করেই হাত জোড় করে তার কাছে মিনতি করছিল। কিন্তু তিনি ছেলেটিকে রুমে নিয়ে গেলেন। তারপরে শিশুটি অস্ফুট কান্না শুনতে শুরু করে। মৌলভী সাহেব এই শিশুটির সাথে কি করছেন যে সে কাঁদছে আর ফোঁপাচ্ছে বুঝতে পারছিলাম না। 2-3 ঘন্টা এভাবে আওয়াজ চলতে থাকে। এরপর যখন দরজা খুলল, শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছিল, সে খুব কাঁদছিল। এবং ঠিকমত হাঁটতেও পারছিল না। তার মুখ খুব খুশি দেখাচ্ছিল। আমি ভাবছিলাম কেন তিনি রাতে বাচ্চাদের ঘরে নিয়ে গিয়ে মারধর করেন। এবং কেন তারা মানুষকে বলে যে জিন্নাতের বাচ্চারা কাঁদে। এবং তিনি বাজিমাত করেন। যাই হোক, এটা দেখে আমার মন খারাপ হল। এবং মৌলভী সাহেবের মিথ্যা বলার কারণ বুঝতে পারলাম না। তৃতীয় রাতে আমি ঠিক করেছিলাম যে আজ আমি ছাদে যাব। এবং দেখব তাদের ছাদে কি হয় এবং কেন তিনি বাচ্চাদের মারেন। যেই রাত গভীর হল, মৌলভী সাহেব আবার একটা বাচ্চাকে ছাদে এনে রুমে নিয়ে গেলেন। আমি আমার খাট থেকে উঠে ধীর পায়ে মৌলভী সাহেবের ছাদের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালাম। সেই পাঁচিল খুব একটা উঁচু ছিল না। আমি সহজেই তাদের ছাদে যেতে পারতাম। আমি আস্তে আস্তে দেওয়ালের মাথায় বসে অন্য দিক দিয়ে নিচে নামলাম। এখন আমি এই শিশুর কান্নার শব্দ শুনতে শুরু করলাম। আমি আস্তে আস্তে হেঁটে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরটা তখন ও মাঝারি আলোয় আলোকিত ছিল। আমি সাথে সাথে আমার মুখে হাত রেখে চিৎকার দমন করলাম। কান্নায় আমার চোখ বড় বড় হয়ে উঠল এমন একটি দৃশ্য দেখে। এবার বছর বয়সে আমি প্রথমবারেই দেখেছিলাম। আমি কেঁপে উঠেছিলাম। আমি আমার পা পিছিয়ে নিলাম, কিন্তু হঠাৎ একটা পাথরের সাথে আমার ধাক্কা লেগে গেল। আমার মুখ দিয়ে একটা অনিয়ন্ত্রিত চিৎকার বেরিয়ে এল। চারিদিকে নিস্তব্ধতা, তাই আমার আর্তনাদ পরিবেশের প্রতিধ্বনিত হল। আমি পিছন ফিরেও তাকাইনি এবং দেওয়াল পার করে এসে আমার খাটে শুয়ে পড়লাম। তারপর রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম। মৌলভী সাহেব ওই ঘরের ভিতরে বাচ্চাদের নিয়ে কি করে তা আমার জানতে হবে। তাই আমি কোনো উপায় খুঁজে না পেয়ে আমি নিজেই ছেলে সাজালাম। আমি ছেলের পোশাক পরে পরের দিন ওই মাদ্রাসায় গেলাম। তারপর মৌলভী সাহেব আমার দিকে নজর দিলেন। মৌলভী সাহেব বুঝতেই পারছিল না যে আমি যে মেয়েটিকে অন্য নজরে সব সময় দেখতেন। মৌলভী সাহেব মনে করেছিলেন এই বোধহয় নতুন ছাত্র। তাই সে আমাকে ছেলে ভেবে আমাকে মৌলভী সাহেব রাতে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারপর মৌলভী সাহেব আমার সাথে যা করেছিলেন তা শুনলে বন্ধুরা তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, তারপর মৌলভী সাহেব বলল, তুই সোজা এখানে শুয়ে পড়। মৌলভী সাহেবের কথায় আমি শুয়ে পড়লাম। তারপর মৌলভী সাহেব যখন আমার সাথে তখন আমার বুঝতে বাকি ছিল না মৌলভী সাহেব ছেলেদের সাথে কি করত। তারপর মৌলভী সাহেবকে আমি জোরে ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপর ঘর থেকে দৌড়ে বের হয়ে আসলাম। পরের দিন আমি মৌলভী সাহেবকে ধরানোর জন্য পুলিশ নিয়ে আসি। এবং আমি পুলিশের কাছে নালিশ করি যে তিনি পড়ানোর নাম করে এসব করছেন। মৌলভী সাহেবকে তখন পুলিশে থানায় নিয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডাক্তার বাসুর বলল, তুমি আমার পার্সোনাল রুমে আসো। আমি বললাম, চিকিৎসা তো চেম্বারে হয়। তাহলে আমি আপনার কেবিনে কেন যাব? ডাক্তার বলল, তোমার চেকআপ করাতে হবে। আর সেই চেকআপ আমি আমার পার্সোনাল কেবিনে করি। কারণ অন্যদের হাতে দেয় নাই।
কারণ অন্যরা অনেক ভুল করে। আর তাই তোমাকে বলছি পার্সোনাল কেবিনে আসার জন্য। আমি বললাম, ঠিক আছে, আমি কাল আসব। আমি যখন পরের দিন ডাক্তারের কেবিনে গেলাম, ডাক্তার তখন আমায় বলল, তুমি শুয়ে পড়ো। তারপর আমি শুয়ে পড়লাম। তারপর ডাক্তার বাসুর রুমের লাইট অফ করে ফেল। আমি তখন ডাক্তারকে বললাম, আপনি লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার তখন বলল, তোমার তো মা হতে হবে, তাই না? এটার চিকিৎসার জন্যই তো তুমি আসছো। আমি বলেছিলাম, আমি তো চিকিৎসার জন্যই আসলাম। তারপর ডাক্তার বাসু আমার কাছে এসে বসল আর বলল, এখন তুমি কোনো শব্দ করতে পারবে না। আমি যা বলি তাই তুমি পালন করবে। তারপর চিকিৎসার নামে ডাক্তার বাসুর আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম সাবিনা। ডাক্তার দেখাতে গিয়ে না জানি কি করে বাচ্চা হওয়ার পরে জানতে পারি যে আমার যে সন্তান সেটা আমার নয়। সেই ডাক্তারের ছিল যে ডাক্তারের কাছে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাদের মতো সাধারণ মানুষেরা যখন ডাক্তারের কাছে নিজের প্রাণ বাঁচায়, তখন ডাক্তারকে আমরা ভগবানের রূপে দেখি এবং তাকে রক্ষক বলে থাকি। কিন্তু সেই ডাক্তার যখন ভক্ষক হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষেরা কার কাছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো? একজন ডাক্তারের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমার স্বামীর কোনো সমস্যা ছিল না। আমার স্বামী তো শারীরিক ও মানসিক দিক দিয়ে একদম সুস্থ সবল ছিল। আমিও অনেক সুস্থ ছিলাম। তা সত্ত্বেও জানি না কেন বিয়ে হতে 2 বছর হওয়ার পরেও আমি মা হতে পারিনি। ভেবেছিলাম আর কিছুদিন অপেক্ষা করব। কিন্তু আমার শাশুড়ি মা তো উঠতে বসতে সবসময় আমাকে একটাই কথা বলতেন যে আমি কি ওনাকে নাতি নাতনি দিতে পারব না। শাশুড়ির এরকম কথা শুনে আমার স্বামী তার মাকে মাঝে মধ্যে বকা দিত। কিন্তু আমার শাশুড়ি তো কারো কথার গুরুত্ব দিত না। উনি নিজের মতো করে একটা কথা বলতেন যে আমি কখন ওনার নাতি নাতনির মুখ দেখাব। আমরা 2 বোন ছিলাম, বাবা মা আমাদের 2 বোনের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিল। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আমার বিয়ের 4 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার দিদি মা হতে পারেনি। তাই আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে একটাই কথা বলতেন যে আপনি সব কিছু জেনে শুনে আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছেন। আপনার বড় মেয়ে তো এখনো মা হতে পারেনি। এবং আপনার ছোট মেয়ে এখনো মা হতে পারেনি। আপনাদের কি রক্তের আছে নাকি? আপনারা সব কিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে যদি আমার ছেলের মা হতে না পারে, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি যখন আমার মাকে ফোন করে এই ধরনের কথা বলত, তখন আমার মা আমাকে ফোন করে বকা দিত এবং বলত, তোর শাশুড়ি তোকে যা করতে বলেছে সেটাই কর। এমনিতেই তো দিদির এখনো সন্তান হয়নি, তার উপর তোর যদি না হয়, তাহলে তোর শাশুড়ি আমার বাড়িতে তোকে ফেরত দিয়ে যাবে। আমি আবার নতুন করে 2টা মেয়ের দায়িত্ব নিতে পারব না। তাই তোকে শাশুড়ি এবং জামাইয়ের কথা মতোই তোকে শ্বশুরবাড়িতে চলতে হবে। মা তো আমার কোনো কথার গুরুত্বই পায়নি। উনার মনে তো একটা ভয় ছিল যে আমি মা হতে না পারলে আমার শাশুড়ি হয়তো আবার আমাকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে। এদিকে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলত যে তুমি ডাক্তার বাবুর কাছে একবার চেক আপ করে এসো। ওই ডাক্তারের কাছে নাকি যে যায় সে নাকি মা হতে পারে। আমার স্বামীর মাঝে সবকিছু একদম ঠিকঠাক ছিল। 2 বছর পর ও স্বামী কখনো আমাকে বলেনি যে আমি কেন এখনও মা হতে পারিনি। কিন্তু আমার শাশুড়ির অত্যাচারে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম। কারণ উনি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেন। ধীরে ধীরে শাশুড়ির এই কথাগুলোর প্রভাব স্বামীর মাথায় পড়তে শুরু করে দেয়। একদিন রাত্রে বেলা স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সেদিন তারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। সেদিন হঠাৎ করে স্বামী এক বন্ধুর মুখ ফসকে বলে দেয় যে আমার স্বামী নাকি আটকোর, তাই সে এখনো বাবা হতে পারেনি। তারপর আমার স্বামী তো রাগে তার বন্ধুকে মারতে শুরু করে দেয় এবং স্বামীর সঙ্গে তার 2 বন্ধুর তুমুল ঝগড়া শুরু হয়। তার মধ্যে পরে সপক্ষে যারা ছিল তারা তাড়াতাড়ি করে স্বামীকে ও তার বন্ধুকে শান্ত করে। তারপর আমাদের বাড়ি থেকে স্বামীর বন্ধুদের চলে যাওয়ার পরে আমার স্বামী রাগের মাথায় আমার উপরে বকাবকি শুরু করে দেয় এবং সে আমাকে তার মায়ের মতোই কথা বলে যে এই সব ঝামেলা নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমি তাকে এখনো একটা সন্তানের মা হতে পারিনি।
যার জন্য সমাজের লোক এবং তার বন্ধুরা নাকি আমার স্বামীকে আটকোর ভাবে। এবং এই সব কিছুর জন্য নাকি আমি দায়ী ছিলাম। মাঝে মধ্যে মনে হতো বাড়ির বৌদিরা কি মা হবার জন্য নিয়ে আসা হয়। তাদের কি আর কোনো মূল্য থাকে না? এইরকম অনেক পরিবার আছে যারা বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান জন্ম দেওয়ার কথা চালু করে দেয়। সেদিন প্রথমবার স্বামীর সঙ্গে আমার বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর শাশুড়ির কথা মতো আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম, তখন শাশুড়ি খুব খুশি হয়েছিল। পরের দিন সকালবেলা স্বামী আমাকে নিজে থেকে এসে বলেছিল সে বুঝতে পেরেছিল আগের দিন রাতে এসে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপর স্বামী বলেছিল অফিস যাওয়ার পথে আমাকে ডাক্তার বাসুর কাছে ড্রপ করে দেবে। আমি তো এটা জানতাম যে আমার শাশুড়ি ও স্বামীর খুব পরিচিত হচ্ছে ডাক্তার বাসু, এবং আমার শাশুড়ি ও বর ডাক্তার বাসু অনেক নাম করত। সেদিন আমি যখন প্রথম ডাক্তারবাবুর কাছে গেলাম, তখন উনি আমার চেকআপ করেছিলেন, এমনকি আমাকে বেশ কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই। ওনার কাছে একবার যে আসে সে নাকি অবশ্যই মা হতে পারে। সে নাকি এই বিষয়ের অনেক অভিজ্ঞ ডাক্তার। ডাক্তারের কথা শুনে আমার মনে আশার আলো জেগেছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। কারণ জানি না কেন কোথাও না কোথাও আমার মনে একটুখানি হলেও ভয় ছিল যে আমার দিদির এখনো মা হতে পারেনি। তাহলে কি আমার মধ্যেও সে রকম কিছু প্রবলেম রয়েছে, যার জন্য এখনো আমি মা হতে পারিনি? কারণ আমি তো স্বামীর সঙ্গে প্রায় অন্তরঙ্গ হতাম। তাহলে কেন বিয়ের 2 বছর পরে আমি মা হতে পারিনি? এসব দুশ্চিন্তা আমার মাথায় একটু হলেও ছিল। কিন্তু ডাক্তার বাসুর কাছে আসার পরে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়েছিল। উনার কথাবার্তা শুনে আমার মনের জোর ছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। শাশুড়ি বুয়ের কথা শুনে আমি যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছিলাম, তখন আমার শাশুড়ি তো খুব খুশি ছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমি যখন নিজের রিপোর্ট নিয়ে আসি এবং ডাক্তারের কাছে সেই রিপোর্টগুলো দেখাতে যাই, তখন ডাক্তার আমার রিপোর্টগুলো দেখার পরে বলেছিল আমার রিপোর্ট নাকি একদম নরমাল আছে এবং আমি মা হতে পারব। তারপর ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার রিপোর্ট নরমাল থাকার পরেও আমি যখন ডাক্তারকে বলেছিলাম তাহলে আমি এখনো মা হতে পারিনি কেন, তখন ডাক্তার বলেছিল তোমার রিপোর্ট নরমাল থাকার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর রিপোর্টও নরমাল থাকতে হবে। তবে তুমি মা হতে পারবে, তোমার স্বামী যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে তুমি মা হতে পারবে না। তাই তোমার স্বামীকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর সেই অনুযায়ী আমি তোমাকে ওষুধ দিতে পারব। যদি তোমার স্বামীর সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমার স্বামীকেও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে আমার মনে একটু ভয় ছিল। কারণ আমি যদি স্বামীকে বলতাম যে তাকে প্রমাণ দেওয়ার জন্য ডাক্তার দেখাতে হবে এবং চেকআপ করাতে হবে, তাহলে সে নিশ্চয় আমার উপরে রাগারাগি করবে। কারণ আমি আমার স্বামীকে খুব ভালোভাবে চিনতাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করল আমার রিপোর্টে সব কিছু ঠিক আছে কি, আমি তখন শাশুড়িকে বলেছিলাম আমার রিপোর্ট একদম নরমাল আছে, আমি মা হতে পারব। তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম যে তাকে একবার চেকআপ করাতে হবে। এই কথা শুনে তো আমার স্বামী রেগে ভূত হয়ে গিয়েছিল। এমনকি স্বামী আমাকে বলেছিল তাহলে তুমি কি আমাকে নকল বলছ? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছ। তুমি মা হওয়ার পিছনে তোমার দোষ তুমি বন্ধা। কিন্তু আমি সব দিক দিয়ে একদম ঠিক আছি। আমি কোনো রকম রিপোর্ট করাব না। সেদিন আমার স্বামী আমার কথার অনেক খারাপ মানে বের করেছিল। আমার স্বামীকে আমি সন্দেহ করেনি, শুধু ডাক্তারের কথাম তো ভেবেছিলাম স্বামীকে একবার রিপোর্ট করালে আমাদের দুজনের মনের ভয়টা কেটে যাবে, কিন্তু সে তো আমার কথার তিলকে তাল করে ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপর স্বামীকে কোনো রকমভাবে বুঝিয়ে আমি ডাক্তার বাসুর কাছে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার বাসু যখন আমার স্বামীকে রিপোর্ট করতে বলেছিল তখন স্বামীর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার জন্য রিপোর্টটা করেছিল। টেস্ট করার 1 সপ্তাহ পরে যখন রিপোর্ট হাতে পাই, তখন ডাক্তার আমার স্বামীর রিপোর্টটা দেখার পর যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমার স্বামী নাকি কোনোদিন বাবা হতে পারবে না এবং আমি নাকি কোনোদিন তার মা হতে পারব না। রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন অনেক মন খারাপ করে বাড়ি এসেছিলাম, তখন শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল বলে রিপোর্টটা কি এসেছে। আমি তো শাশুড়িকে সত্যি কথা বলতে পারিনি।
কারণ উনি এমনি তো আমাকে পছন্দ করতেন না। তার উপর স্বামীর ব্যাপারে এই কথা শুনে হয়তো আমার উপরে রাগ করে বসবেন। এই ভয়ে আমি শাশুড়িকে কোনো কিছু বলিনি। কিন্তু স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম তার রিপোর্ট চলে এসেছে। এবং ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মুখ থেকে ওই কথাটা শুনে বলেন, আমার সঙ্গে তুমুল ঝগড়া করেছিল। সে বলেছিল, তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে, তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা একদম বলবে না। আমি কোনো মতে হতে পারি না। তুমি আমাকে বদনাম করার জন্য এসব করেছ। আমার স্বামীর সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হয়েছিল। সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। এমনকি সে অফিস থেকে অনেক দেরি করে বাড়ি আসত। শুধু তাই নয়, সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। আসলে সে ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না যে সে কোনোদিন বাবা হতে পারবে না। এবং এই কথাটাই আমার স্বামীকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। স্বামীকে এরকম অবস্থায় দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল। তারপর না পেরে আমি যখন অনেক জোর করে আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গিয়েছিল। কারণ আমি যখন স্বামীকে অনেক বোঝানোর পরে ডাক্তারের কাছে নিয়েছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আমি স্বামীর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিনি। ডাক্তার আমাকে বলে রিপোর্ট দেখে যা বলেছিল আমি সেটাই স্বামীকে বলেছিলাম। সেদিন আমরা দুজন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন আমরা দুজনে যখন ডাক্তারের চেম্বারে এগিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল আমার স্বামীর রিপোর্ট নাকি একদম নরমাল আছে। তাহলে এর আগের দিন ডাক্তার কেন আমার স্বামীর ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলেছিল? যে আমার স্বামী সেদিনের পর থেকে স্বামী আমাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। অথচ স্বামী আমাকে আগে ভীষণ ভালোবাসত। সেদিনের পর থেকে স্বামী আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করত। আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্রথমে বলেছিলেন আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আপনি আবার কেন মিথ্যা কথা বলছেন যে আমার স্বামীর রিপোর্ট একদম ঠিক আছে? আর রিপোর্ট একদম নরমাল আছে, আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি করতে পারেন? এবং আমার স্বামীর ব্যাপারে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। তাই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। কেন ওই ডাক্তার আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই ডাক্তারের জন্য আমার স্বামী এর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসতাম। কিন্তু ডাক্তারের একটা মিথ্যা কথার জন্য আমাদের দুজনের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন ডাক্তার বলল আমার স্বামী ডাক্তার বাসু নাকি একে অপরের বন্ধু ছিল। এবং আমার স্বামী নাকি প্রচণ্ড জেদি স্বভাবের। তাই সে নাকি কখনোই বিশ্বাস করবে না যে সে নাকি বাবা হতে পারবে না। তাই আমার স্বামীকে ডাক্তার বা মিথ্যা কথা বলেছে যে আমার স্বামীর রিপোর্ট একদম নরমাল আছে। তারপর ডাক্তার বলল তুমি যদি তোমার স্বামীকে বলো যে সে একজন আটকোর, তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হবে। তাই এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারতে। কারণ আমি তোমার স্বামীকে খুব ভালোভাবে চিনি, জানি সে প্রশ্নটা জেদি স্বভাবের, আসলে আমারই ভুল হয়েছে। তোমাকে প্রথমেই বলে দিতে হতো যে এই কথাটা যাতে তুমি তোমার স্বামীকে না বল যে সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে তো আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ এত বড় কথা বলার থেকে আমি কিভাবে লুকোতাম? সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক আগের সাথে আরও খারাপ হয়ে গিয়েছিল। কারণ স্বামী ভেবেছিল আমি হয়তো তাকে ছোট করার জন্য তার ব্যাপারে এসব মিথ্যা কথা বলছি। সে কোনোদিন বাবা হতে পারবে না। দিন দিন শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার এবং স্বামীর দেওয়া কষ্ট, এই দুটোই আমার সইবার বাইরে ছিল। ওদিকে আমার মাও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। তার মাঝে একদিন সকালে নাস্তা করছিলাম। ওই সময় আমার শাশুড়ি হঠাৎ করে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না তুমি দুদিন না খেয়ে থাকবে, তোমার জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি। 2 দিন তোমাকে উপোস করে থাকতে হবে। তুমি কি চাও না যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে?
তুমি কি নিজে মা হতে চাও না? তার জন্য কি তুমি 2 দিন না খেয়ে থাকতে পারবে না? আমি তখন বললাম, মা, আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি। তার জন্য আমাকে সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি। নইলে তো ওষুধগুলো খালি পেটে ঠিকঠাকভাবে কাজ করবে না। আমার শাশুড়ি তো আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর আমার স্বামী যখন রুম থেকে বাইরে বেরিয়ে এল, তখন আমি স্বামীকে বললাম, তুমি একটু তোমার মাকে বুঝিয়ে বলো না। মা আমার খাওয়া বন্ধ করলে ও ওষুধগুলো আমার কাজে দেবে না। আমি অনেক কড়া ওষুধ খাচ্ছি। স্বামী তখন বলল, আমি তো আটকোর, আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না, তাহলে তুমি এখন ওষুধ কিসের জন্য খাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার কি দরকার? তোমার ওষুধ খাওয়ার তো কোনো কাজে লাগবে না। ওই সময় আমার মনে হয়েছিল যে ডাক্তার বাসুর কথা শুনে স্বামীকে রিপোর্ট করতে বলে হয়তো আমি অনেক বড় ভুল করেছি। আমি তো আমাদের ভালোর জন্যই স্বামীকে ডাক্তারের কাছে যেতে অনুরোধ করেছিলাম। কারণ আমি যদি শাশুড়িকে তার নাতি নাতনির মুখ না দেখাতাম, তাহলে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভেবেছিলাম যেমন করেই হোক আমি মা হবই, এবং আমার স্বামীকে ও শাশুড়িকে বাচ্চা দেব। তাহলে তারা আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। তারা আমাকে এমনভাবে মানসিক চাপে ফেলেছিল যে ওই সময় আমি একটা বাচ্চা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম, এবং ভালোভাবে জানতাম যে আমি যদি কোনো কারণবশত মা হতে না পারি, তাহলে আমার শাশুড়ি কিন্তু কোনোদিন বাচ্চা দত্তক নেবে না। উনি তো নিজের ছেলের সন্তান পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়ে বসেছিলেন। এদিকে দিন দিন স্বামী আমার থেকে দূরে হয়ে যাচ্ছিল। সজীব, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, নইলে আমার বাবাকে আমি বাঁচাতে পারব না। সজীব বলল, তুমি তো কাজের মেয়ে, আমার বাসায় কাজ করে এই টাকা তুমি পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে। তাই আমি এত টাকা তোমাকে ধার দিতে পারব না। বরং তুমি যদি আমার একটি কথা রাখো তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। তখন কাজের মেয়েটি বলল, কি কথা বলুন? আমি আপনার সব কথা রাখব, কিন্তু আমার বাবাকে আগে বাঁচাতে হবে। তারপর সজীব তার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে কাজের মেয়ের হাতে তুলে দিল। কাজের মেয়েটি টাকা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু সেই টাকা যে তার জীবনকে তছনছ করে দিবে সেটা তো কাজের মেয়ে জানত না। সেই টাকার জন্য সজীব কাজের মেয়ের সাথে জোর করে। এবার মূল গল্পটি বলি। সুভাষচন্দ্র দাস যখন মধ্যরাত্রে ওঠেন, তখন পানি নিতে নিজের ঘর থেকে বের হন। ড্রয়িং রুমে এসে পানি পান করেন এবং ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি দেখতে পান যে তার ছেলের ঘরের লাইট এখনও জ্বলছে। তিনি ঘড়িতে তাকান এবং তখন রাত 1টা বাজে। তার মনে হয় যে তার ছেলে পড়াশোনা করছে। তার ছেলে কতই না লেখাপড়া করে, এবং তার পা অজ্ঞান তার ছেলের ঘরের দিকে অগ্রসর হয়। কিন্তু আগে যেই তিনি দরজা খুলতে যান, তখন তিনি কিছু অদ্ভুত শব্দ শোনেন, এবং তার পা থেমে যায়। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি দেখেন দরজাটি খোলা ছিল, এবং সেখানে কোনো লোক ছিল না। যখন তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে উঁকি মারেন, তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে যায়। কারণ তার ছেলে এই সময় স্কুলের পড়া পড়ছে না, সে অন্য কিছু করছে। তিনি দেখেন যে তার ছেলে সজীব তার ঘরের কাজের মেয়ের সাথে গল্প করছে, একই বিছানায় শুয়ে। সুভাষচন্দ্র দাস যখন এটি নিজের চোখে দেখেন, তখন তার চোখ রাগে লাল হয়ে যায়। তিনি অবিরত দেখছিলেন এবং ভাবছিলেন যে তিনি স্বপ্নেও ভাবতে পারেন না যে তার ছেলে এমন কিছু করতে পারে। তিনি জানেন না যে তার পিছনে তাদের বাড়িতেই কবে থেকে চলছে। কিন্তু কিছুক্ষণ আগেই তার চোখ যা এখন রাগে লাল ছিল, ধীরে ধীরে তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে শুরু করে, এবং এখনকার চোখে রাগের পরিবর্তে এটি তখন ঘটে যখন তার নজর তার কাজের মেয়ের দিকে পড়ে, এবং তিনি ভাবতে শুরু করেন, আরে আমি কখনো ভাবিনি যে কাজের মেয়ে এত সুন্দর হবে। আমি কখনো ভাবতে পারি না যে আমার বাড়িতে এত সুন্দর একটি মেয়ে আছে। কিছু সময় ধরে তিনি সেই ঘরের ভিতরে সেই তার ছেলের দৃশ্য দেখে যাচ্ছিলেন, এবং ধীরে ধীরে আবার দরজা বন্ধ করেন এবং সেখান থেকে চলে যান, এবং নিজের ঘরে এসে ঘুমাতে চেষ্টা করেন। তিনি ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু তার চোখে ঘুম নেই। কিন্তু এরপর সুভাষ সাহেব যা ভাবছিলেন এবং যা করতে যাচ্ছিলেন এবং এই বাড়িতে কি হতে চলেছে, বন্ধুরা কেউ ভাবতেও পারবে না যে সুভাষ সাহেব কি ভাবছিলেন এখন। এরপর কাজের মেয়ের সাথে কি হতে চলেছে, এবং তার ছেলের সাথে কি হতে চলেছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি ধনী পরিবারে বড় কাপড় ব্যবসায়ী
সুভাষচন্দ্র দাস একটি বড় বাংলোতে বাস করতেন। বাড়িতে মাত্র ৩ জন ছিলেন: সুভাষচন্দ্র দাস, তার স্ত্রী অনিলা এবং এক ছেলে সজীব। ছেলে সজীব একাদশ শ্রেণী শেষ করেছে এবং পরের শ্রেণীতে বছরে পড়ছে তাদের বাড়িতে। গত কয়েক বছর ধরে একজন কাজের মেয়ে এ বাড়িতে কাজ করছিল। তার বয়স ১৬ থেকে ১৭ বছর ছিল। মেয়েটির নাম ছিল অঞ্জনা। উত্তরাখণ্ডের চামোলির একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল। তার পরিবার সম্পর্কে কিছু বলতে চাই। পরিবারে বাবা ছিলেন যিনি প্রায় অসুস্থ থাকতেন, এবং বৃদ্ধ মা যিনি প্রতিদিন পরিশ্রম করে কোনোভাবে সংসার চালাতেন। অঞ্জনা যখন জন্ম হল তখন সে খুব সুন্দর দেখতে হল। আসলে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মেয়েদের সৌন্দর্য আলাদা রকমের। ঈশ্বর তাদেরকে একটি বিশেষ রূপ দিয়েছেন। সেখানকার পরিবেশে এমন যে সেখানকার মেয়েরা খুবই ফর্সা ও সুন্দর হয়। এইরকম ভাবে চামোলির মেয়ে অঞ্জনা যখন তার পরিবারের জন্য কাজের সন্ধানে দেরাদুন পৌঁছাল, তখন সে খুব বেশি পড়াশোনা করেনি, তবে দেখতে বেশ ভালো ছিল। ঈশ্বর তাকে সৌন্দর্যে ধন্য করেছিলেন এবং তাকে চন্দ্রদাস সাহেবের বাড়িতে কাজ দেওয়া হল। সে বাড়ির সব কাজ ফুল টাইম গৃহকর্মীর মতো সামলাত। রান্না করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত সব কাজই সে করত। তাকে ১০,০০০ বেতনে নিয়োগ করা হয়েছিল। এখন অঞ্জনা সেখানে গত ১ বছর ধরে কাজ করছে। অঞ্জনা সেখানে খুশি ছিল, কিন্তু তার একটি সমস্যা ছিল। তার মালকিন অনিলা চন্দ্রদাস সাহেবের স্ত্রী খুব রাগী মহিলা ছিলেন। তার স্বভাব খুব কঠোর ছিল। তিনি প্রতি ছোট্ট বিষয়ে অঞ্জনার উপর চিৎকার করে উঠতেন। অঞ্জনার করা কোনো কাজকর্ম তার পছন্দ হতো না। তিনি তার কথা শুনিয়ে যেতেন এবং অঞ্জনা তার এই বকবকানিতে বেশ বিরক্ত ছিল। অঞ্জনা হয়তো কম পড়াশোনা করেছিল, কিন্তু সে খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিল, খুব খুশি আর ছিল, এবং এখন সে নিজের মনে একটি সিদ্ধান্ত নিয়েছে যে একদিন আমিই বাড়ির মালকিন হব, এবং সেই দিন আমি এই ম্যাডামকে বোঝাব যে লোক দেখানো কাকে বলে এবং কেমন লাগে। এখন সুভাষচন্দ্রের ছেলে সজীবের কথা বলি। সে কলেজে যেত এবং কলেজ থেকে ফিরে এসে সে ২ দিন ধরে শুধু নিজের ঘরে পড়াশোনা করত। তার বাবা ভাবতেন যে তাদের ছেলে পড়াশোনা করছে। যখন অঞ্জনা সজীবের ঘর পরিষ্কার করতে যেত, তখন সজীব রেগে যেত এবং অঞ্জনার উপর চিৎকার করত যে, আমি তোমাকে কতবার বলেছি যে যখন ঘরে আসবে তখন ভিতরে আসার আগে ঠক ঠক করবে। তুমি সোজা ভিতরে চলে আসো, তুমি একেবারে বুঝতে পারো না। অঞ্জনা সরি বলত, কিন্তু পরের বার আবার ভুলে যেত। এইভাবে একদিন যখন অঞ্জনা ঘরে যায়, তখন সজীব বাথরুমে স্নান করছিল, এবং যখন অঞ্জনা ঘর পরিষ্কার করছিল, তখন সে তার বালিশের নিচে বই এর মতো কিছু একটা দেখতে পেয়ে সে হতভম্ব হয়ে যায়। এটি একটি ম্যাগাজিন ছিল যা সজীবের। সে একের পর এক পাতা উল্টাতে থাকে, এবং যখন সে তাতে ছাপা কিছু ছবিগুলি এবং লেখাগুলি পড়তে শুরু করে, তখন তার মন ও মস্তিষ্ক উত্তেজিত হতে শুরু করে। ঠিক তখনই সে সজীবের বের হওয়ার শব্দ শুনে, তাই সে তাড়াতাড়ি ম্যাগাজিনটি ফিরিয়ে রেখে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেখান থেকে বেরিয়ে যায়। পরে আবার যখন সেখানে যায়, তখন সজীব ব্যালকনিতে তার ফোনে ব্যস্ত ছিল, এবং তার ল্যাপটপও তখন বিছানায় রাখা ছিল। তার স্ক্রিনে কিছু চলছিল, এবং যখন অঞ্জনা গিয়ে দেখে, তখন সে সেখানে একটি ভিডিও চলছে দেখতে পায়। এটি দেখে অঞ্জনার মনে বিরক্তি সৃষ্টি হয়। অঞ্জনা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে তার ঘরে চলে যায়। তারপর তার মাথা কাজ করা শুরু করে এবং সে তার পরিকল্পনা আসে যে এই চন্দ্রদাস সাহেবের ছেলে সজীব, যাকে সে খুব সহজেই তার জালে ফাঁসাতে পারে, এবং সে যে পরিকল্পনা উদ্দেশ্য তৈরি করেছিল তাতে সে সফল হতে পারে। সে তার প্ল্যান নিয়েছিল। এখন সে সজীবের ঘরে যায় এবং ঘর পরিষ্কার করে। সে এমনভাবে ঘর পরিষ্কার করে যেন ঘরে কাজকর্ম করার সময় সজীবের নজর তার উপর পড়ে। কাজের মেয়েটিও সজীবের দিকে চেয়ে মুচকি হাসতে শুরু করে। এখন আসলেই তাই ঘটে। সে তার উদ্দেশ্য সফল হতে দেখতে পায়, কারণ যখনই অঞ্জনা সেইভাবে ঘরে কাজকর্ম করত, তখন সজীব তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখত। এটা খুব ভালো করে বুঝত অঞ্জনা। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন সজীব ও অঞ্জনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করল। অঞ্জনা বুঝে গিয়েছিল যে তার সঠিক লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল। তার সাথে অনেক ভালোবাসা নিয়ে কথা বলত। একদিন রাতে যখন সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে, তখন অঞ্জনা রাত ১১টার দিকে সজীবের ঘরে গিয়ে কড়া শব্দ করে, এত রাতে কে এসেছে?
ভাবতে ভাবতে সজীব দরজা খুলে দেখে অঞ্জনা তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলে, হ্যাঁ, এত রাতে তুমি এখানে কেন? কি কারণে এখানে আসছো? অঞ্জনা বলেন, আমার শরীর ভাল লাগছিল না। আমি ঘুমাতে পারছিলাম না। ভাবলাম তুমি জেগে আছো, তাই তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। এরপর তাদের কথোপকথন এগোতে থাকে। তখন অন্ধকার, রাত বন্ধ ঘরে দুইজন গল্প করতে শুরু করে। যদিও তাদের মনে আগে থেকে কিছু না কিছু চলতে থাকে। অঞ্জনা তখন বুঝতে পেরেছিল যে সজীব তার প্রেমে পড়ে গেছে। বন্ধুরা প্রতিদিন রাতেই অঞ্জনা সজীবের ঘরে চলে যেত এবং তারপর সজীব অঞ্জনার সাথে। এই ঘটনা প্রায় ১.৫ থেকে ২ মাস ধরে চলতে থাকে। এখন তাদের সম্পর্ক এতটাই বেড়ে গিয়েছিল যেদিনেও অঞ্জনা সজীবের সাথে দেখা করত। সজীবের পরের দিন অঞ্জনাকে তার ঘরে ডাকলেন। সজীব অঞ্জনাকে জিজ্ঞেস করলেন, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি আমার এই কথা কারো কাছে কোনোদিন বলবে না। অঞ্জনা বলল, ঠিক আছে সজীব, আপনি বলুন। আপনার কথা আমার কাছে গোপন থাকবে, কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। আপনি মন খুলে আমার সঙ্গে আপনার গোপন কথা শেয়ার করতে পারেন। আমি আপনাকে সাহস দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিঃসন্দেহে নির্ভয়ে আমার সঙ্গে আপনার কথা শেয়ার করতে পারেন। সজীব তখন বলল, অঞ্জনা, আমি তোমাকে যত টাকা লাগে আমি দিব। তোমার যত টাকার প্রয়োজন হয় তুমি শুধু একবার আমাকে বলবে যে, সজীব, আমার টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকা দেব। কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছে একটা অভিনয় চাই। অঞ্জনা তখন বলল, সজীব, আপনি বলুন, কি কিসের অভিনয়? কাজের মেয়েটি তখন বলল, সজীব, আমি আপনার সাথে সকল নাটক অভিনয় করতে পারব। কিন্তু আমার বাবা খুব অসুস্থ, তাই আমার অনেক টাকার দরকার। যদি আপনি আমাকে টাকা দেন তাহলে আপনার যে কোনো কথা আমি রাখব। শুধু অভিনয় তো? আমি কি পারব অভিনয় করতে? আমি তো কখনো নাটক করিনি বা অভিনয় করিনি। তাহলে কি আমি সেই অভিনয় করতে পারব? আপনার যদি মনে হয় আমি অভিনয় করতে পারব, তাহলে তুমি আমাকে কিছু টাকা দিতে পারো। আর সেই টাকার বিনিময়ে তুমি যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে আমি তোমার সাথে যাব। সজীব তখন কাজের মেয়েটিকে ৫০,০০০ টাকা দিয়ে বলল, আপাতত এই টাকাটা রাখো। কাজের মেয়েটি তখন বলল, সজীব, আমার ৫০,০০০ টাকা হলে চলবে না। আমার আরও কিছু টাকার দরকার। আপনি আমাকে ৫ লাখ টাকা দিবেন। তাহলে আমার বাবাকে আমি সুস্থ করে তুলতে পারব। যদি আপনি আমাকে ৫ লাখ টাকা দেন, তাহলে আপনি আমাকে যে অভিনয় বা নাটক বলবেন, আমি আপনার সাথে সেই অভিনয় বা নাটক করতে রাজি আছি। সজীব তখন একটু চিন্তায় পড়ে গেল যে, এত টাকা আমার হাতে তো নেই, কিন্তু আমার মামার কাছে আছে। তখন সজীব মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ৫ লাখ টাকার ব্যবস্থা করছি, কিন্তু তুমি আমার সমস্ত কথা রাখতে হবে। সজীব তার বাবাকে বলল, বাবা, আমার ৫ লাখ টাকার দরকার। তার বাবা তাকে প্রশ্ন করল, এত টাকা তোর কেন প্রয়োজন? সজীব বলল, বাবা, আমি বলতে পারব না। আমি এইটুকু জানি, তুমি আমারে ৫ লাখ টাকা দাও। এত টাকা দিয়ে তুই কি করবি আমি না জেনে আমি তোকে টাকা দিতে পারব না। টাকাটা আমার ভীষণ প্রয়োজন, প্লিজ বাবা, টাকাটা দাও। সজীবের বাবা তাকে ৫ লাখ টাকা দিয়ে দিল এবং সজীবের পিছু নিল। সজীবের বাবা ভাবল যে, আমার ছেলে এই টাকাগুলো নিয়ে কি করে তা আমার জানতে হবে। তারপর টাকাটা নিয়ে যখন কাজের মেয়ের হাতে তুলে দিল, তখন সজীবের বাবা বিশ্বাসটা দেখল। পরের দিন সজীবকে তার বাবা ডেকে নীল বলল, তুমি কাজের মেয়েকে টাকা দিয়েছ কেন? সজীব কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কাজের মেয়েকে গিয়ে বলল, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি, এখন তুমি আমার সাথে চলো। বন্ধুরা, ব্যস্ততার কারণে আজকের গল্পটি শেষ করতে পারলাম না। গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।